ট্রাম্প ও গুতেরেসের বাকবিতণ্ডায় জাতিসংঘে আগুন, জাতিসংঘের নতুন রান্নাঘর। রাঁধুনি এবার ট্রাম্প। ট্রাম্পকে ম্যাক্রোর চ্যালেঞ্জ, ইসরায়েলের বিরুদ্ধে ফ্রান্স, ট্রাম্পের অবস্থান বদল, ম্যাক্রোর আল্টিমেটাম। পরমাণুতে তেল দিল ভারত, গোপন পরিকল্পনা ফাঁস, পাকিস্তান সৌদি চুক্তির ভেতরের খেলা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বললেন এমন কিছু কথা যা কানে আলোকপাত করে। বিশ্বকে রক্ষা করতে আমাকে এগোতেই হলো। জাতিসংঘ তো পাশে ছিলই না, তার কথার মধ্যে ছিল তীব্র অবিশ্বাস। এমন এক অভিমত যে গ্লোবাল ফোরাম আর শক্তিশালী হাত নয়, বরং এটি একক ব্যক্তির মধ্যস্থতা বিশ্বকে রক্ষা করতে পারে। এটাই যেন তার নীরব অভিপ্রায়। ট্রাম্প আরও এক অদ্ভুত উপমা ছাড়লেন। তিনি অভিনেতার মতোই ভাঙা লিফট আর টেলিপ্রম্পটারের কথা উল্লেখ করেন। এটাই আমি জাতিসংঘ থেকে পেয়েছি। শব্দগুলো সাধারণ ইঙ্গিত নয়, এগুলো ছিল একটি পুরনো প্রতিষ্ঠান সম্পর্কে নীরব সমালোচনার প্রতীক। অবকাঠামো ভাঙা হয়ে গেলে কি আদৌ নৈতিক নেতৃত্ব টিকে থাকে? তাহলে প্রশ্ন ওঠে, জাতিসংঘের উদ্দেশ্য কি? ট্রাম্পের সেই প্রশ্ন ভাসছে মঞ্চের পেছনে। তিনি বললেন, সংস্থার সম্ভাবনা বিশাল, তবু তা পূরণ হয়নি। এই অভিযোগ যেন ইতিহাসের এক চুপচাপ প্রশ্নকে আবার জীবন্ত করে তুলেছে। প্রশ্ন কি ব্যর্থ হয়েছে, নাকি ভবিষ্যতের বদলে যাওয়ার শপথ আরও শক্ত করে নিতে হবে? অন্যদিকে মহাসচিব আন্তোনিও গুতেরেস ভিন্ন সুরে এগিয়ে গেলেন। তিনি মানবাধিকারের কথা বললেন। শান্তির অলংকার নয়, মানবাধিকার হচ্ছে শান্তির ভিত্তি। গুতেরেসের শব্দগুলো নীরবতাকে ভাঙ্গার আহ্বান। বিশেষ করে গাজার ভয়াবহতার প্রেক্ষাপটে তার সুর ছিল একেবারেই তীব্র এবং চাপানো। নীরব থাকা আর মানবতার অধিকারকে উপেক্ষা করা সমান নয়। মহাসচিব জানালেন, গাজায় ভয়াবহ দুর্দশা তৃতীয় বর্ষের দিকে এগোচ্ছে। মৃত্যুর সংখ্যা এবং ধ্বংসযজ্ঞ তার সময়কালের অন্য কোনো সংঘাতের সঙ্গে মাপ করা যাচ্ছে না। কথাগুলো গণনা নয়, বরং এক চিফ হুমকি। যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো মৌলিক মানবতাকেই অস্বীকার করতে পারে। গুতেরেস আন্তর্জাতিক আদালতের নির্দেশনাগুলোকে উল্লেখ করেন। ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে পদক্ষেপ নিতে বলা, তদন্তের সুযোগ দেওয়া এবং মানসিক সহায়তা বাড়ানোর আহ্বান। এই আইনি সুরগুলো যেন কূটনীতির আড়ালে লুকোনো নৈতিক দায়বদ্ধতার আওয়াজ বাড়াচ্ছে। মহাসচিব স্পষ্ট করলেন, ৭ অক্টোবরের হামাস সন্ত্রাসী এবং জিম্মি গ্রহণকে কখনোই ন্যায্যতা দেওয়া যায় না। তবু একই ভাষায় তিনি বললেন, পুরো ফিলিস্তিনি জনগণকে শাস্তি দেওয়া অথবা গাজাকে ধ্বংস করা কখনোই ন্যায্য হতে পারে না। এই সমীকরণটি অনুপ্রবেশ করে নিরপেক্ষতার ভেতরে মানবিক সীমারেখা কিভাবে আঁকতে হয়। গুতেরেস সমাধান হিসেবে চাইলেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, পূর্ণ মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং টেকসই শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান। এই দাবিগুলো যেন কেবল কাগজের উপদেশ নয়, বরং এক রাজনৈতিক মার্জিন, যা বাস্তবায়িত হলে পর্দার আড়ালে থাকা বহু কৌশল বদলে যেতে পারে। মঞ্চে দুই ভিন্ন বাহু। ট্রাম্প একদিকে প্রশ্ন করছে প্রতিষ্ঠানকে, কার্যকারিতা যাচাই করছে, অন্যদিকে গুতেরেস সেই প্রতিষ্ঠানকেই মানবিক ন্যায় বাস্তবায়নের পৃষ্ঠপোষক বানাচ্ছেন। এই দ্বন্দ্ব যেন এক রহস্যময় নাটক, যেখানে প্রত্যেক চিত্রেই প্রশ্ন করে উঠছে, কোন পথ শেষ পর্যন্ত মানবতাকে রক্ষা করবে? সংস্থার ভবিষ্যৎ কি বর্তমান আলোড়নেই নির্ধারিত হবে? ট্রাম্পের তীক্ষ্ণ আলোচনা আর গুতেরেসের মানবিক আহ্বানের মাঝে আমরা দাঁড়িয়েছি। এক রহস্যের মুখোমুখি আমরা। যে সিদ্ধান্তই নেওয়া হোক, তার ছায়া আগামী দিনের ইতিহাসে কেমন দাঁড়াবে তা এখনো লুকোনো। নিউ ইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো একটি বাক্যে যেন সারা বিশ্বকে চমকে দিলেন। তিনি বললেন, ট্রাম্প যদি নোবেল শান্তি পুরস্কার চান, তাকে গাজার যুদ্ধ থামাতেই হবে। এটা কি কেবল একটি মন্তব্য, নাকি একটি রাজনৈতিক চ্যালেঞ্জ? ম্যাক্রোর স্পষ্ট বার্তায় বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল যদি ফ্রান্সের ওপর নিষেধাজ্ঞা দেয়, ফ্রান্স প্রস্তুত। কিসের জন্য প্রস্তুত? অর্থনৈতিক প্রতিরোধ, কূটনৈতিক যুদ্ধ, কিংবা আরো বড় কিছু? বিএফএম টিভির সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। শব্দগুলো হালকা শোনালেও এর মধ্যেই লুকিয়ে রয়েছে আন্তর্জাতিক কূটনীতির এক অজানা রূপরেখা। ফ্রান্স কি সামনে যাচ্ছে এক একক কণ্ঠস্বর হয়ে? ট্রাম্পের নোবেল প্রাপ্তি নিয়ে যে মন্তব্য ম্যাক্রো করলেন, তা আর শুধু মজা নয়, তিনি যুদ্ধ থামাতে চাপ দেওয়ার বার্তাও দিলেন। কিন্তু সেটা শুধু ট্রাম্পের দিকে নয়, বরং ইসরায়েল সরকারের নীতির প্রতিও কঠোর প্রশ্ন ছুড়ে দিলেন তিনি বললেন, সাধারণ মানুষকে হত্যা চলতে থাকলে আমরা নিশ্চুপ থাকতে পারি না। এটা কি শুধু সহানুভূতির ভাষা, নাকি গোপনে কোনো সামরিক অথবা কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত? ম্যাক্রো জানালেন, এই পরিস্থিতিতে
একজন আছেন যিনি বাস্তব পদক্ষেপ নিতে পারেন। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি আসলে ইসরায়েলের নীতিকে বদলাতে চলেছেন? ম্যাক্রো জানান, ফ্রান্স সরাসরি কোনো যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে না। তারা কেবল কূটনৈতিক চাপ প্রয়োগ করছে এবং সেই চাপ দিন দিন বাড়ানো হচ্ছে। এই কৌশল কি সত্যিই কাজে দেবে, নাকি আরো বৃহৎ সংঘাতে পরিণত হবে? তোমাদের সঙ্গে বাস্তবায়ন করতে চাই। এমন কথা বন্ধুত্বর মতো শোনালেও এর ভেতরে রয়েছে এক জটিল বার্তা। তারা যদি না মানে, তাহলে ফ্রান্সও প্রস্তুত। নিউ ইয়র্কে সম্মেলনের আগেই ফ্রান্স সহ ইউরোপের 7টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর আগে আরো 4টি দেশ একই পথে হেঁটেছে। বিশ্বের 159টি দেশ ফিলিস্তিনকে এই পর্যন্ত স্বীকৃতি দিয়েছে। এই ঢেউ কি শুধু কূটনীতি, নাকি কোনো নতুন জোট গঠনের ইঙ্গিত? সোমবার রাতে নিউ ইয়র্কের রাস্তায় এক ব্যারিকেডে আটকে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ট্রাম্পের মোটরকেডের জন্য পুলিশ তাকে থামিয়ে দেন। সেই মুহূর্তে তৈরি হয় এক নাটকীয় দৃশ্য। ফুটপাতে দাঁড়িয়েই ট্রাম্পকে ফোন দিলেন ম্যাক্রো। বললেন, সব বন্ধ তোমার জন্য, আমি দাঁড়িয়ে আছি। এই কথোপকথন রসিকতা হলেও দুই রাষ্ট্রপ্রধানের মধ্যকার উষ্ণ এবং গোপন সংলাপের সূচনা ছিল সেটাই। সূত্র জানায়, তাদের কথোপকথন আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ ছিল এবং এর মধ্যে কয়েকটি আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। এটি কি নিছক সৌজন্য, নাকি শুরু হলো এক অদৃশ্য জোটের? রিয়াদের বিলাসবহুল প্রাসাদে শাহবাজ শরীফ যখন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আলিঙ্গন করলেন, তা যেন নিছক সৌজন্যের অভিনয় নয়, ছিল এক নিঃশব্দ বারুদের গন্ধ। সেই মুহূর্তে স্বাক্ষরিত হয় কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যার কম্পন শুধু মধ্যপ্রাচ্যতে নয়, দক্ষিণ এশিয়াতেও অনুভূত হচ্ছে। চুক্তির সবথেকে প্রভাবশালী বাক্য, যে কোনো আক্রমণ উভয়ের বিরুদ্ধেই আক্রমণ। হঠাৎ করেই ভারতের কূটনীতিতে চুপচাপ আলোড়ন তুলছে। এটি কি কেবল একটি সামরিক ধারা, নাকি এক অদৃশ্য জোটের ইঙ্গিত? ব্রহ্মা জেলানির বিশ্লেষণ বলছে, এটি আসলে সৌদি আরবের কৌশলগত উচ্চাশারাই প্রতিফলন। তবে প্রশ্ন হলো, অর্থনৈতিকভাবে নড়বড়ে একটি দেশের ঘাড়ে এমন প্রতিরক্ষা প্রতিশ্রুতি চাপানোর নেপথ্যে কি শুধু স্বার্থ লুকিয়ে আছে? সাবেক বিদেশি সচিব কনওয়াল শিবেলের মতে, এই চুক্তি এক ভীতিকর ভুল। তার ভাষায়, রাজনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রকে নিরাপত্তা দেয়াল বানানো মানেই ভবিষ্যতের ঝড় নিজের দিকে ডেকে আনা। ভারত এখনো মুখ খুলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মূল্যায়ন চলছে। কিন্তু এই নিরুত্তাপ প্রতিক্রিয়ার আড়ালে কি কোনো পাল্টা পরিকল্পনা জন্ম নিচ্ছে? কিছু বিশ্লেষক বলছেন, সৌদি আরব ভারসাম্য রক্ষা করতে চায়। একদিকে পাকিস্তান, অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার ভারত। তবে ইতিহাস কি বলে? এমন ভারসাম্য টিকিয়ে রাখা সহজ। চুক্তি সামরিক ভাষায় লেখা হলেও বিশ্লেষকরা বলছেন, মূল বার্তা অন্য জায়গায়। পাকিস্তান এখন তুরস্ক, চীন এবং সৌদি আরবের ছায়াতলে ঢুকে পড়েছে। তাহলে কি ভারত কৌশলগতভাবে একা হয়ে যাচ্ছে? 1965 এবং 1971 এই দুটি যুদ্ধে সৌদির সহায়তা পাকিস্তানের পক্ষে ছিল। এখন সেই সম্পর্ক কি আবার জেগে উঠেছে, নাকি এবার আরো গভীর কিছু তৈরি হচ্ছে? চুক্তির গোপন শক্তি সম্ভবত পাকিস্তানের পরমাণু শক্তি। সৌদির চোখে সেটি যেন এক নিরাপত্তা বীমা। কিন্তু এর মূল্য কতটা ভারসাম্যহীন হতে পারে? বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভবিষ্যতে এক বিস্তৃত প্রতিরক্ষা জোটের ভিত্তি গড়ে তুলতে পারে। ভারতের লুপ ওয়েস্ট নীতির বিরুদ্ধে তৈরি হচ্ছে কি এক নতুন গোপন জোট? চুক্তিটি সরাসরি ভারতকে যুদ্ধের হুমকি না দিলেও আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে দুর্বল করার এক কৌশল কি এতে লুকিয়ে রয়েছে? ভারত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কিন্তু কতদিন? বন্ধুত্বের মোড়কে কি প্রতিরোধের মুখোশ লুকানো? ভবিষ্যতের জবাব এখন অজানা। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।